ট্রেন ছেড়ে দিল 50 টাকা করে টিকিট। এরকম ভালো মজার সব দাম। নমঘাটের প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটে হাত নমস্কার করে রয়েছে। তো প্রবেশের ঠিক বাঁহাতে এখানটাতে মিউজিয়ামের টিকিট তোমরা পেয়ে যাবে। মন্দিরের বাইরে ফুলমালার ডালা এরকম পেয়ে যাবে না। এখানটায় মোবাইল জমা করার লকার রয়েছে, এখানটায় পার্স, মানি ব্যাগ এগুলো যেগুলো আছে খুব সাবধান। এবারে আমাদের শেষ স্টপেজ সারনাথের উদ্দেশ্যে এবার রওনা দেবো। বারাণসী বা কাশী বহু প্রাচীন কাল থেকে বাঙালি পর্যটকদের কাছে এক জনপ্রিয় তীর্থস্থান। একবার নয়, হয়তো বহুবার গেছেন, তবুও যেন মন ভরে না। পুরীর সাথে সাথে বাঙালির সমানভাবে পছন্দের জায়গা এই বেনারস। আবেগ জড়ানো এই বেনারসে ঘুরে দেখার মতো রয়েছে অনেক স্থান। 2026 সালে নতুন আপডেট নিয়ে অটো করে ঘুরে দেখব, আর সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। গুড মর্নিং, সুপ্রভাত। আর একটা নতুন দিনের শুরু বেনারসে সব ভিতরেরগুলো ঘোরা হয়ে গেছে। এবারে বাইরের সাইট সিনের জন্য বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেটার জন্য মোটামুটি সারা দিনটা লাগবে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, দাম দর করে মোটামুটি 1500 টাকায় সে রাজি হয়েছে। এই সকাল 8টায় গির্জাঘর মোড় থেকে আমরা চাপবো। পিডিয়ার মলে চাপার কথা ছিল, গির্জাঘর মোড়ের কাছে এলাম। একদম কালভৈরব মন্দির সমেত সমস্ত মন্দির দর্শন করব। কি সাইট সিন রয়েছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। কত খরচ পড়ছে, কিভাবে যাবেন, A to Z ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। সঙ্গে থাকুন। অবশেষে অটোওয়ালা দাদার সাথে দেখা হলো। আমরা বেরিয়ে পড়লাম বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। আজ আমরা টোটাল 12টা পয়েন্ট ঘুরে দেখব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, প্রথম জায়গা আমরা এসে পৌঁছালাম মণি মন্দিরে। তো চলো মণি মন্দিরটা ঘুরে দেখি। এটা আমাদের বেনারসের একটা খুব পবিত্র এবং বড় মন্দির, পপুলার মন্দির, ফেমাস মন্দির। তো চলো মণি মন্দিরটা ঘুরে দেখি। প্রবেশের সামনে এখানে গোশালা রয়েছে, আর এই দিকটায় রয়েছে মন্দির। চলো। মণি মন্দির মূলত রামের মন্দির। মন্দিরের প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাবেন বিশাল শিবলিঙ্গ। মূল মন্দিরের ভিতরটা গ্রানাইট পাথরের তৈরি, বেশ বড় এবং কারুকার্যময়। মূলত উপাসনার জন্য প্রভু রামের দরবার হিসাবেই এটি তৈরি করা হয়। এখানে রয়েছে 151টি ছোট ছোট শিবলিঙ্গ। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দুর্গা মাতার মন্দির। আর ভালো লাগে এটা যে এখানেও একটা দুর্গা মন্দির রয়েছে, দেবী দুর্গাকে উৎসর্গ করে করা হয়েছে। তো চলো ভিতরটা ঘুরে দেখায়। দুর্গা মন্দির 1800 শতকে এই মন্দিরটি নাটোরের রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের বাইরে এই সমস্ত জায়গা থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। তো চলে এসেছি এরপরের ডেস্টিনেশন তুলসী মানস মন্দির। আর বাইরে জুতো চটি রাখার জায়গা রয়েছে, ওই মোটামুটি যেমন ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ভিতরে মন্দিরটা দেখাই, খুব সুন্দর মন্দির। সামনে এই হচ্ছে তুলসী মানস মন্দির। তুলসীদাস এখানেই হিন্দিতে রামচরিত মানস রচনা সমাপ্ত করেছিলেন, আর তার নামেই এই মন্দির তৈরি হয়েছে। পুরো মন্দিরটা বেশ সুন্দর, সাজানো গোছানো, ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের দেওয়ালগুলোতে তুলসীদাসের হিন্দিতে সমস্ত রামায়ণের রচনার অংশটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ত্রিদেব মন্দির। খুব সুন্দর মন্দির পরিসরটা ছোট্ট হলেও কী হবে, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, ভিতরে একদম এত সুন্দর কারুকার্য করা। আর ত্রিদেব মন্দির 3টে দেবতাকে উৎসর্গ করা, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর। পুরাণের কাহিনী বর্ণিত অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টি করেছিল ব্রহ্মা এই ত্রিদেব মন্দির থেকেই। মন্দিরের শহর বেনারস, তাই এখানে অলিতে গলিতে আপনারা মন্দির দেখতে পাবেন। তবে সমস্ত মন্দিরই এখানে দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার দুপুর 3টের পর কিন্তু মন্দির খোলা থাকে। তাই সময়গুলো খেয়াল রেখে অবশ্যই কিন্তু সেইভাবে এই পুরো ট্যুর প্ল্যানটাকে সাজাতে হবে। পরে আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরে। আর এখানে টোটো আমাদের নামিয়ে দিল। এখানে পুজো দেওয়ার জন্য এখানে ডালাফালা সবই বাইরে বিক্রি হচ্ছে। আর ওই জায়গাটাতে মন্দির, ঠিক আছে। আর চটি জুতো ওখানটায় বাইরের থেকে খুলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো চলো ভিতরে যাই। আর মোবাইল কিন্তু জমা থাকবে, তাই ভিতরটা দেখানো সম্ভব হবে না। মোবাইল বাইরে জমা রেখে তারপরে ভিতরে আমরা প্রবেশ করব। এখানটায় মোবাইল জমা করার লকার রয়েছে, এখানটায় মোবাইল জমা করে সামনে ওখানটায় মন্দির পরিসর রয়েছে, ভিতরে প্রবেশ করব। চটি জুতো সব এখানে
খুলে সব কিছু খুলে ভিতরে প্রবেশ করবে। সংকটমোচন মন্দিরটি 1900 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী মদন মোহন মালব্য তৈরি করেছিলেন। আর এই হনুমানজির মূর্তিটি তুলসী দাস নিজে মাটি দিয়ে তৈরি করেছিলেন। মন্দিরটি ভীষণ জাগ্রত ও পবিত্র। মাঠ থেকে প্রচণ্ড ভিড় এরিয়া, আর ভিতরে চটি জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। তা একদম ভিতরে, মন্দিরের ভিতরে চলে যাবেন, চটি জুতো ওখানটাতে রেখে দেবেন। আর বাইরে 20 টাকা করে নিচ্ছে মোবাইল স্ট্যান্ডের জন্য। মোবাইলগুলো ওখানে জমা করে বাইরে জমা রাখতে হবে, দিয়ে ভিতরে প্রবেশ করতে। আপনারা একদম এখানটাতে অটো আপনাদের নামিয়ে দেবে, তারপরে আপনারা ভিতরে চলে যাবেন। এই দিকটাতেও দেখুন ফুলমালার দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে। পুজো দিতে হলে এখান থেকে সামগ্রী কিনে নেবেন। ভিতরে দামটা একটু বেশি, তাই ভিতরে থেকে না কেনাই ভালো। এখান থেকে এই সব দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আমরা বেনারসের এতক্ষণে খুব কাছের যে মন্দিরগুলো ছিল, দর্শনীয় স্থানগুলো ছিল, সেগুলো সব দেখে নিলাম, কাছাকাছি সব, তাই সময় বেশি লাগেনি। এরপরে আমরা বেনারসের অন্যতম আরও একটা দর্শনীয় স্থান, যেটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অর্থাৎ BHU দর্শনে যাব। বিশাল বড় ক্যাম্পাস এরিয়া, যার পূর্ব নাম ছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। প্রাক্তন 2 রাষ্ট্রপতি যথা সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং APJ আব্দুল কালাম এখানে শিক্ষকতা করেছেন। তো আমি এখন রয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিশাল বড় মানে পরিসরের এলাকায়। আপনি হেঁটে দেখে শেষ করতে পারবেন না, মানে একটা দিন সময় লেগে যাবে পুরো টোটোতে করে সব জায়গায় ঘুরে দেখতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট রয়েছে। আর 1916 সালে এর ভিত্তি স্থাপন হয়েছিল, মানে প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। তারপরে এত বড় পরিসর। এর ভিতরে একটা মন্দির রয়েছে, বিড়লা মন্দির, যেটা বিড়লা গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল। তো সেই বিড়লা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। পুরো ক্যাম্পাসটা দেখলাম, বেশ ভালো লাগলো। একদম আমাদের ঠিক বোলপুর শান্তিনিকেতনের মতো, তবে বিশাল বড়। মোটামুটি 1300 একর জায়গা জুড়ে পুরোটাই বিস্তৃতি। 1300-1400 একর জায়গা তো হবেই। এইটা হলো মূল মন্দিরের গেট। আর বাইরে এরকম ফুল মালার দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে। কেনাকাটি ওইখান থেকে তোমরা করে নিতে পারবে। এই সাইডে এখান থেকে বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটের জিনিসগুলো রয়েছে, বা ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিস রয়েছে। এই দিকটা ফুল টুলগুলো রয়েছে, নিতে পারবে। এখানেও রয়েছে ওখানে। আর এই হলো মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে যাব, ভিতরটা দেখাবো। খুব সুন্দর, একদম সাদা মার্বেল পাথরের, বিড়লা পরিবার দ্বারা পুরোটাই তৈরি করা হয়েছিল। আর একদম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় পরিসরের ভিতরে রয়েছে। এই একদম পুরো এরিয়াটাই হচ্ছে মন্দির পরিসর, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর চলো সামনের দিক থেকে গিয়ে দেখা। মন্দির পরিসরের বাইরে এখানটাতে দেখতে পাচ্ছি যে ওই বিভিন্ন রকমের আর্টের প্রদর্শন হচ্ছে, এবং এখানে বিভিন্ন আর্টিস্টরা রয়েছে যারা ছবি আঁকছে, এবং ছবিগুলো বিক্রিও করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানটাতে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে। খুব সুন্দর সুন্দর, এগুলো তোমরা নিতে পারবে। আর এই হলো মূল মন্দিরের ফটক। তার আগে এখানটায় দেখিয়ে দিই, এখানটায় রয়েছে মদন মোহন মালব্য একটা মূর্তি রয়েছে। এই যে সামনে এই জায়গাটাতে খুব সুন্দর মাল্যদান করা আছে এখানটাতে। আর এই পুরো এরিয়াটা, এই দিকটা দিয়ে এন্ট্রি, ভিতরটা পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। চটি জুতোর কাউন্টার রয়েছে, এখানে চটি জুতো জমা করে মন্দিরের ভিতরে প্রবেশ করবে। বিড়লা মন্দিরটি পুরোপুরি কাশী বিশ্বনাথের অনুকরণেই তৈরি। পণ্ডিত মদনমোহন মালব্যের শেষ ইচ্ছানুসারে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই বিড়লা গোষ্ঠী 1966 সালে নির্মাণ কাজ সমাপ্ত করেন। এই বিড়লা মন্দির মূলত শিবের মন্দির। মন্দিরটি পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, যার উচ্চতা মোটামুটি 77 মিটার। তো মোটামুটি বেনারসে ও তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলই দেখা হয়ে গেল। এবারে বেনারস থেকে একটু দূরবর্তী অঞ্চলে আমরা যাব। এই ব্রিজ পেরিয়ে আমরা ওইদিকে রামনগর ফোর্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন রামনগর দুর্গ বা রামনগর ফোর্ট। এই হলো প্রবেশদ্বার, বিশাল বড় ফটক। আর এখানটায় রয়েছে কামান একটা ছোট্টখাট্ট, এখানে অনেকে সেলফি টেলফি তুলছে। ভিতরে এই দিকটা দিয়ে প্রবেশ। তো প্রবেশের ঠিক বাঁহাতে এখানটাতে মিউজিয়ামের টিকিট তোমরা পেয়ে যাবে। এখানে বড়দের জন্য 80 টাকা, আর ফরেনার্সদের জন্য 200 টাকা, আর বাচ্চা হচ্ছে 20 টাকা, ফরেনার্সদের 100 টাকা। এখানে সংগ্রহশালার টিকিট ঘর এখানটাতে রয়েছে। আর এই বিশাল বড় এরিয়াটা জুড়ে পুরো ফোর্টটা, এই রামনগর কিলা বা রামনগর ফোর্টটা পুরো এরিয়া জুড়ে তোমরা ঘুরে দেখতে পারো। চাইলে সংগ্রহশালার টিকিট কেটে, এখান থেকে টিকিট ঘর রয়েছে, টিকিট কেটে ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে। আর পুরোটাই দেখো বিশাল এরিয়া জুড়ে পুরো।
1750 সালে কাশীর নরেশ বলবন্ত সিং এই ফোর্ট প্রতিষ্ঠা করেছিল, তৈরি করেছিল। তো বিশাল বড় একটা এরিয়া জুড়ে পুরোটা জায়গায় জায়গায় বিভিন্ন রকমের কামান ফামান রয়েছে, ছবি তোলা জায়গা রয়েছে, বিশাল বড় এরিয়া একদম, যায় অনেক মানুষ, অনেক পর্যটক আসে। আর সংগ্রহশালা রয়েছে, চাইলে তোমরা ভিতরে গিয়ে এর ইতিহাস এবং আরও অনেক কিছু ডিটেলস তোমরা এখান থেকে জানতে পারবে। দেখায় পুরো বিশাল বড় এরিয়া একদম, মানে ঘুরে দেখে ফটো তুলে শেষ করতে পারবে। তো সেই সকাল 8টায় বেরিয়েছি, মোটামুটি 3 ঘন্টা জার্নি হয়ে গেল। এখনও পর্যন্ত 8টা পয়েন্ট ঘুরে দেখা হয়েছে। আমরা এখন কাশীর যে রয়েছে, রামনগর কিলা রয়েছে, একদম তুলসী ঘাটের পূর্ব দিকে অবস্থিত, সেখানে রয়েছি। বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ, ওহ কি সুন্দর লাগছে, পুরো দুর্দান্ত একদম। রামনগর ফোর্ট কিলা ওইখানটায় রয়েছে, আর এই জায়গায় একটা পুরি সবজির দোকান পেয়েছি। এখানটাতে ছোলা ভাটুরে 50 টাকা প্লেট, চাও দোকান রয়েছে। এখানে খাওয়া দাওয়ারেরও খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দাদারা। তো এখানে ছোলা ভাটুরে নিয়ে নিলাম 50 টাকায় 2 পিস। তো রামনগর ফোর্টের কাছে এই দাদা দোকান থেকে গরম গরম ছোলে ভাটুরে নিলাম। এই রকম বড় সাইজের দুটো ছোলে আর ভাটুরে 50 টাকা করে নিয়েছে পার প্লেট। স্যালাড দিয়েছে, চাটনি, আর এটা আনলিমিটেড তরকারি আছেই, ঠিক আছে। তো খুব সুন্দর, টেস্টও খুব, অলরেডি খাচ্ছে বাবারা, আমি দেখাই। টিফিনটা বেশ ভালো কমপ্লিট হলো, একদম জবরদস্ত হয়েছে, পুরো দারুণ করেছিল ছোলা ভাটুরে। হ্যাঁ, তো চলো এবারে এখান থেকে শিবপ্রসাদ শাস্ত্রীর লস্যিটা ট্রাই করব, দেখি। এখানকার নাম রামনগর ফোর্টের ভালো করে আর কি লস্যি, তো চলো ট্রাই করে দেখি। তো শিবপ্রসাদ লস্যি ভান্ডারে এসছি, এখান থেকে 60 টাকা করে লস্যি এক একটা। তো ফার্স্টে ট্রাই করে দেখি কীরকম লস্যি। এখানকার লস্যি শুনেছি খুব ফেমাস হয়, তো ছোট্ট ছোট্ট ভাঁড়ে 60 টাকা করে। তো চলো ট্রাই করি। তো এই হলো লস্যি, মানে একদম উপরে খোয়া দেওয়া আছে, দুর্দান্ত একটা টেস্ট, খুব সুন্দর, এত সুন্দর। আর ট্রাই করে দেখি দাঁড়াও, তো দেখি, অসম্ভব সুন্দর, উপরে খোয়াটার জন্য আরও দুর্দান্ত লাগছে। তো রামনগর ফোর্টে আসার পর ঘোরাঘুরি হয়ে গেল, ঘোরাঘুরির পরে ওখান থেকে তোমরা একদম কিলার অপোজিটে ছোলা ভাটুরের দোকানটা রয়েছে, খুব ভালো, একদম এ ক্লাস। আর এখান থেকে তোমরা শিবপ্রসাদ লস্যি ভান্ডার থেকে তোমরা অবশ্যই এই লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, দারুণ। রামনগর দুর্গ দেখার পর আমাদের অটো পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলেছে। এবারে আমরা দেখে নেব বারাণসীর অন্যতম আরও একটি ঘাট, যেটা হচ্ছে নমঘাট। এই হচ্ছে ডবল ডেকার ব্রিজ, নিচে রেল লাইন রয়েছে, উপরের দিকে চলছে অটো, টোটো, বাস, এগুলো সব। আর দারুণ দুর্দান্ত একটা পরিবেশ, চারিদিকটা দেখায় বেশ জমজমাটি, বেশ জমজমাটি। আর এই নমঘাটের প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে এই 3টে হাত, যে 3টে হাত নমস্কার করে রয়েছে, যেখানে আপনাকে বলছে অতিথি দেব ভব। আর এটা বেনারসের বলতে পারেন আপনারা 85তম ঘাট, খুব সুন্দর চারিদিকে। এখানে রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে, উপরে এখানে করা রয়েছে, একটা পিৎজা হাট রয়েছে, আর নিচে অনেকেই বোটিং করছে এখানটায়। আর দেখুন চারিদিকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি যে 84টা ঘাট রয়েছে তার থেকে কিন্তু এই নমঘাটের পরিবেশটা সম্পূর্ণ আলাদা, খুব সুন্দর, একদম ঝকঝকে একটা পরিবেশ চারিদিকে, প্রত্যেকটা জায়গায় বেশ জমজমাটি একবারে। সিদিকিয়া ঘাটের নবনির্মিত নাম হচ্ছে নমঘাট। এটা বারাণসীর 85 বা 86তম ঘাট হবে, অন্যান্য ঘাটের তুলনায় বেশ আলাদা, দারুণ লাগছে এখানে এসে। তো এখানে মোটামুটি আধ ঘন্টা সময় কাটাবো, যদিও বোট রাইডিংয়ের সময় একবার এসে দেখে গিয়েছি, তখন সকালের পরিবেশ ছিল, এখন রোদ টোদ উঠেছে, ঝলমলে পরিবেশ, আর একদম বেশ জমজমাটি, অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে রয়েছে। আর যদি বারাণসী ঘুরতে আসছো তো এই নমঘাট না আসলে কিন্তু একবারে মিস করে যাবে, দুর্দান্ত একটা, দেখো বিশাল সুন্দর একটা জায়গা। ওফ, অতিথি দেব ভব, নমস্কার করে রয়েছে, 3টে হাত, একটা পুরুষ, একটা মহিলা, আর একটা শিশুর হাত।
এই দেখুন ট্রেন একদম এলাহি ব্যাপার, একদম বেশ জমজমাটি একদম। কত করে? ট্রেন ছেড়ে দিল 50 টাকা করে টিকিট। এরকম ভালো মজার সব দারুণ অ্যাক্টিভিটি রয়েছে। বাচ্চা টাচ্চা নিয়ে আসলে তারা দারুণ আনন্দ পাবে। এই যে আমার বাচ্চা দুটো চেপে পড়েছে, এইখান থেকে শুরু করবে পুরোটা একদম রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আস। এই দেখুন মানে কত রকমের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে বড়রাও তার সাথে কিন্তু ভীষণ আনন্দ করছে। বোট রাইডিং রয়েছে ওই দিকটাই, দুর্দান্ত লাগছে চারিদিকটা। তো এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা দারুণ একটা জায়গা। তো মোটামুটি দেখা হয়ে গেল। এবারে আমাদের শেষ স্টপেজ সারনাথের উদ্দেশ্যে এবার রওনা দেবো। অপূর্ব সুন্দর জায়গাটা, মানে একদম মন ভালো হয়ে যাবে। দুর্দান্ত একটা জায়গা। হ্যাঁ, গৌতম বুদ্ধের এই যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটার উচ্চতা প্রায় 80 ফুট 9 ইঞ্চি। আর এর কারণ হচ্ছে যে এই 80 ফুট 9 ইঞ্চি মানে গৌতম বুদ্ধ 80 বছর 9 মাস পর্যন্ত বেঁচে ছিলেন, তাই এই কারণে এই মূর্তির উচ্চতা হচ্ছে 80 ফুট 9 ইঞ্চি। সুবিশাল এই মূর্তি। বুদ্ধদেবের জীবনকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি, মানে প্রথমে জন্ম হয়েছিল লুম্বিনী নগরে, তারপরে এর নির্মাণ লাভ করে বৌদ্ধগয়ায় আর বুদ্ধগয়াতে, আর এই সারনাথে এই যে জায়গায়, এখান থেকে তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। আর এখান থেকে কিছুটা দূরে গোরক্ষপুরে বুদ্ধদেব গৌতম বুদ্ধ মারা যায়। তো এই 4টে আমাদের যেমন 4 ধাম যেরকম হয়, সেরকম বুদ্ধদেরও কিন্তু এই 4টে ধাম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দেখার অনেক কিছু জায়গা রয়েছে, আর প্রত্যেকটা জায়গা মানে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা, পুরো একদম খুব সুন্দর। আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি। খুব সুন্দর যে জাপানিজ টেম্পলটা রয়েছে সারনাথের মধ্যে, সেটা দেখবার জন্য চলে এসেছি। দারুণ পরিবেশ, চারিদিকটা একদম বেশ সাজানো গোছানো, খুব ভালো লাগছে। এদিকটা সম্ভবত আরও একটা মন্দির রয়েছে, এদিকে মন্দিরের ভিতরে যাব, ভিতরটা দেখাবো। আর এইদিকে রয়েছে মন্দির আর একটা, তো চলো এদিকটা যাই। দেখুন খুব সুন্দর মন্দিরের ভিতরটা, দুর্দান্ত একদম। আসলে মন ভালো হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে নাম মিও হো রো গো কিউ। আচ্ছা, এখানে একটা নাগারা বা ইয়ের মতো কিছু রয়েছে। আর খুব সুন্দর মন্দিরটা, দুর্দান্ত লাগছে একদম। তো অবশ্যই ভিজিট করবার জন্য বলবো, অবশ্যই প্রেফার করব। তো এই ছিল আজকের বারাণসী ভ্রমণের গল্প। আশা করি তোমাদের গল্পটা বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।